এক্সপেরিমেন্ট 2 এর পার্ট বি, পার্ট এ অলরেডি আমরা করেছি। ওখানে ডিসক্রিট টাইম সিগন্যাল কিভাবে আমরা প্লট করতে পারি সেটা সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা দেখব কিভাবে নয়েজ সিগন্যাল আমরা জেনারেট করতে পারি। তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি, আরো আগেই শেয়ার করেছি, এরপর আবার আজকে সময় দিলাম, 1 ঘন্টা সময় দিলাম এটা দেখার জন্য। সবাই দেখেছো কিনা? জি স্যার। জি স্যার। যদি দেখে থাকো তাহলে তো অলমোস্ট তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। তারপরে আমি পুরোটা আবার আলোচনা করব। তোমাদের যখন প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা করবে, যে স্লাইডে যে প্রশ্ন থাকবে সেটা করতে পারবে। তো নয়েজি সিগন্যাল কিভাবে জেনারেট করি সেটা আমরা দেখব। আর আমরা নয়েজি সিগন্যাল কেন জেনারেট করব? কারণ মাঝে মধ্যে এরকম হয় যে আমরা কোনো একটা সিস্টেম যদি ডেভেলপ করি যেটা নয়েজ ফিল্টারিং করবে, তো সেই ক্ষেত্রে ওইটার পারফরম্যান্স যদি আমরা টেস্ট করতে চাই, নিজেরাই হয়তো আমরা নয়েজি সিগন্যাল জেনারেট করে সেটা টেস্ট করতে পারি। এখন নয়েজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির নয়েজ আছে, তার মধ্যে আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াইট নয়েজ। এটাকে হোয়াইট নয়েজ কেন বলা হয়? হোয়াইট কালারের মধ্যে যেরকম সব ধরনের কালার স্পেকট্রাম থাকে, হোয়াইট নয়েজের মধ্যেও কিন্তু সব ধরনের নয়েজ ফ্রিকোয়েন্সি থাকে, এবং ওই ফ্রিকোয়েন্সিগুলোর প্রবাবিলিটি হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি থাকে। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি সিগন্যালের যে পাওয়ার সেটা নয়েজে থাকার প্রবাবিলিটি হচ্ছে ইকুয়াল। আর নয়েজের এই হোয়াইট নয়েজের ডিস্ট্রিবিউশন দুই রকম হয়, একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হোয়াইট নয়েজ, আর একটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হোয়াইট নয়েজ অথবা গাউসিয়ান নয়েজ। তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়েজ বলতে আমরা কি বুঝি? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে নয়েজের যে কয় রকম স্যাম্পল সিগন্যালের সাথে অ্যাড হইতে পারে, সবগুলা স্যাম্পলের সংখ্যা কি হবে? সমান হবে। আমার একটা কল আসছে, তোমরা একটু। নয়েজের যে কয় ধরনের নয়েজ সিগন্যালের সাথে অ্যাড হবে, সবগুলার স্যাম্পল সংখ্যা অলমোস্ট ইকুয়াল থাকবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে এগুলা। যেমন ধরো নয়েজের ভ্যালুটা হচ্ছে -0.05 থেকে হয়তো 0.05, এটার ভিতরে চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রত্যেকটা রেঞ্জে নয়েজের স্যাম্পলের সংখ্যা কত সেটা দেখবো যে অলমোস্ট ইউনিফর্ম এরকম। এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এটার এক্সাম্পল হিসেবে আমি যেটা বলেছি ভিডিওতে, যেটা বলেছিলাম যে আমরা লুডো খেলার সময় যে ডাইসটা আছে, সেই ডাইস স্টুডেন্ট থাকে। কথা শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে। বলেন স্যার। শোনা যাচ্ছে তো। 41 কি জানি বলতেছিলাম মনে হয়। আচ্ছা, তো লুডো সময় যে আমরা ডাইস থ্রো করি, সেই ডাইসটা কি ওখানে যেই 1 থেকে 6 পর্যন্ত যে নাম্বারগুলো আসে, সেই নাম্বারগুলো কিন্তু ইকুই প্রবাবল। সবগুলার কিন্তু প্রবাবিলিটি হচ্ছে 1/6। তাহলে তুমি যদি 6000 বার ওই ডাইসটা তুমি থ্রো করো, তাহলে তুমি ওখান থেকে এক্সপেক্ট করতে পারো যে তোমার 6 উঠবে কতবার? 1000 বার। করতে পারো কিনা? অবশ্যই স্যার। 6000 বার তুমি থ্রো করবা, 6 কতবার উঠবে? 1000 বার। 1000। যেহেতু ইকুই প্রবাবল, সুতরাং 1000 বার উঠবে, এটা বলা যায়। এবং তুমি থ্রো করে দেখো, সত্যি সত্যি কিন্তু 1000 এর কাছাকাছি হবে। এরকম হবে না তোমার 6 এর সংখ্যা হয়তো 100 উঠলো আর 1 এর সংখ্যা উঠলো 2000, এরকম কখনোই হবে না। একেবারে এক্স্যাক্টলি ইকুয়াল না হলেও কিন্তু কাছাকাছি থাকবে ডিস্ট্রিবিউশন। 48 তুমি মিউট করো। তখন যদি তুমি এভাবে থ্রো করো তখন দেখবা যে সবগুলা মোটামুটি ইকুয়াল আসবে। তো এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। যে ইভেন্ট গুলা হচ্ছে ইকুই প্রবাবল, সেগুলার ডিস্ট্রিবিউশনটা কি হয়? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট। তবে যেমন একটা কয়েন যদি তুমি টস করো, কয়েনে হেড কতবার আসবে, টেল কতবার আসবে, এটাও কিন্তু ইকুই প্রবাবল। 1/2 স্যার। হাফ স্যার। হ্যাঁ, প্রবাবিলিটি হচ্ছে হাফ, ইকুই প্রবাবল। তো এটাও যদি তুমি করো, তুমি ধরো একেবারে 10,000 টাইমস তুমি এটা থ্রো করলা, হ্যাঁ, 10,000 টাইমস এর মধ্যে তুমি দেখবা যে হেড উঠবে হয়তো 5000 আর টেল উঠবে 5000, অলমোস্ট কাছাকাছি থাকবে এটা। তো এই ধরনের ডিস্ট্রিবিউশনকে আমরা বলি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো নয়েজের ক্ষেত্রেও এটা হইতে পারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়েজ, যদি এটার সম্ভাবনা খুব কম থাকে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়েজ এটা প্র্যাকটিক্যালি কিন্তু হয়তো এরকম হওয়ার সম্ভাবনা খুব কম আর কি।
মোস্ট প্র্যাকটিক্যাল মডেল হচ্ছে এটা হচ্ছে যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, নরমালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম নয়েজ। এটারও আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন তোমাদের কোন একটা রেজাল্ট, কোন একটা পরীক্ষার রেজাল্ট, অথবা ধরো তোমরা এখন তোমরা ধরো 90 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে তোমাদের সেশনে, 90 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। এখন সবাই যখন পাশ করে বের হবে, তাদের যদি সিজিপি, এটা তোমরা এভাবে সিজিপি এর যদি হিস্টোগ্রাম ড্র করো, মানে কতজন স্টুডেন্ট কোন গ্রেড পাইছে সেটা যদি তোমরা হিসাব করো, সেটা কেমন হবে? নরমাল 4 ডিস্ট্রিবিউট হবে স্যার, পাবে। এর মাঝামাঝি থাকবে, 3 যদি মাঝামাঝি থাকবে। কারণ 4 কিন্তু খুব বেশি পাবে না, হয়তো 1-2 জন এরকম পাবে। তার মানে এই দিকের গ্রেড গুলা, হাইয়েস্ট গ্রেড গুলা কিন্তু অনেকে পাচ্ছে না, এটার সংখ্যা কিন্তু কম থাকবে। আর মাঝখানের গ্রেড গুলা কিন্তু অনেক বেশি থাকবে। ধরো 3 থেকে 3.5 এই গ্রেড গুলা কিন্তু অনেকে পাবে। আবার 3 এর নিচে ধরো 2, 2.5, 2.6 এই ধরনের সংখ্যা অনেক কম হবে না? জি এই স্যার, ধরনের সংখ্যা কিন্তু বেশি হয় না। তাহলে আমরা যেটা দেখবো যে আসলে এরকমই হয়, যে এভারেজ যে গ্রেডটা আছে এটা আসলে বেশি সংখ্যক স্টুডেন্ট পাচ্ছে। তো এই ডিস্ট্রিবিউশনটা কি হয়? নরমালি ডিস্ট্রিবিউটেড। নরমাল এখন হোয়াইট নয়েজের ক্ষেত্রে নরমাল ডিস্ট্রিবিউশন, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, গাউসিয়ান অথবা নরমাল ডিস্ট্রিবিউশন, এই দুই রকম হতে পারে। তো এগুলা ম্যাথল্যাবে আমরা কিভাবে করব? ম্যাথল্যাবে আমরা একটা সিকোয়েন্স জেনারেট করতে চাই যেটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড, অথবা একটা র্যান্ডম সিকোয়েন্স জেনারেট করতে চাই যেটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। এই ধরনের যদি করতে চাই, তখন আমরা কি ব্যবহার করব? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড র্যান্ড সিকোয়েন্স জেনারেট করার জন্য আমরা করব র্যান্ড ফাংশন। র্যান্ড ফাংশন যদি আমরা ব্যবহার করি, তখন এখানে যেভাবে দিই, এখানে হচ্ছে রো নাম্বার, কলাম নাম্বার বলে দিতে হয়। তো রো নাম্বার হচ্ছে এখানে একটা, কলাম হচ্ছে 200টা। তাহলে কি হবে? একটা রো থাকবে, 200টা নাম্বার থাকবে, অর্থাৎ একটা রো ভেক্টরের মধ্যে ভ্যালু আছে আর কি, যেটা করো 200টা কলাম আছে। তো স্যার, এইভাবে আমরা স্যার র্যান্ড বলো। ইউজ করি, তখন স্যার আমাদের ভেরিয়েবল গুলো স্যার একটা স্যার বারবার রিপিট হবে, এগুলো স্যার এলোমেলো আসবে না? যেমন স্যার 0, 1, আমি যদি র্যান্ড 5 দিই, তাহলে 0 আর 1 এর মধ্যে স্যার 5টা নাম্বার আসবে, এটা স্যার স্যার পরপর আসবে না স্যার? স্যার র্যান্ড আই এর ক্ষেত্রে স্যার একই নাম্বার কেন আসছিল? স্যার আপনি 10 দিছিলেন যে স্যার, তখন স্যার 10 3 বার আসছিল স্যার। কোথায় 10 দিছি আমি? স্যার র্যান্ড 5 স্যার র্যান্ড আই এর ক্ষেত্রে স্যার একই ভ্যালু স্যার 2 বার আসছিল, 2 3 বার আসছিল, সেটা জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ, র্যান্ড আই এর ক্ষেত্রে একই ভ্যালু কয়েকবার আসছিল। তো একই ভ্যালু কয়েকবার আসবে, তো সেটা তো আমি বললামই। ধরো আমি যদি 100টা নাম্বার র্যান্ড আই দিয়ে করে নিই, র্যান্ড আই দিয়ে যদি আমি 100টা নাম্বার নিই, তাহলে ওখানে যে কয়টা পসিবল ভ্যালু ওখানে ছিল, তো সেগুলা কয়বার করে আসার কথা? ধরো আমি 1 থেকে 10 এর ভিতরে 100টা নাম্বার নিলাম, হ্যাঁ, 1 থেকে 10 এর ভিতরে 100টা নাম্বার, তাহলে স্যার। সেখানে 1 10 বার আসবে, 2 10 বার আসবে, মানে 10 বারের কাছাকাছি আসবে আর কি। 10 ও 10 বারের কাছাকাছি আসবে, যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। জি স্যার, ইউনিফর্ম। হ্যাঁ, ধরে নিবে র্যান্ডমলি, ধরে নিলেও র্যান্ডম স্যাম্পলের সংখ্যা কি থাকবে? সমান থাকবে, অলমোস্ট সমান রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। স্যার মানে আমি স্যার এখানে তোমাকে স্যার একই নাম্বার আসতে পারে না বারবার? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। ধরো আমি তোমাকে বললাম তুমি 1 থেকে 10 এর ভিতরে 1000 নাম্বার র্যান্ডমলি অ্যাজিউম করো, কিন্তু তোমাকে অ্যাজিউম করতে হবে ইউনিফর্মলি, মানে ডিস্ট্রিবিউশন হতে হবে ইউনিফর্মলি। তখন তুমি কি করবা? না, তোমাকে কোনো ফাংশন ইউজ করে না, তুমি ম্যানুয়ালি করবা আর কি। এটা ম্যানুয়ালি করলে তুমি কি করবা? 1 থেকে 10 এর ভিতরে তুমি র্যান্ডমলি চয়েস করবা, কিন্তু যেহেতু ইউনিফর্ম বলছে, সুতরাং র্যান্ডম ইভেন্টের সংখ্যা কি হইতে হবে? ইকুয়াল হইতে হবে সমান প্রত্যেকটা হতে হবে। ক্ষেত্রে, সমান হইতে হবে। তাহলে তোমাকে যেটা ধরে নিতে হবে, তুমি এখানে 100 বার 10 ধরে নিতে হবে, 100 বার 9, 100 বার 8, এভাবে 8। করতে হবে না? 8 জি তুমি স্যার। কখন নিবে সেটা ঠিক নাই। তুমি প্রথম সংখ্যাটা কি 1 নিবা নাকি 9 নিবে সেটা র‍্যান্ডম। সেকেন্ড সংখ্যাটা কি 1 নিবা নাকি 9 নিবে সেটা র‍্যান্ডম। কিন্তু
শেষ পর্যন্ত যখন তুমি সবগুলা ধরে নিবা, ধরে নেওয়ার পরে যখন ডিস্ট্রিবিউশন করবা তখন এগুলা কয়টা, প্রত্যেকটা নাম্বার 100 বার করে থাকতে হবে। এটাই হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো র্যান্ড ফাংশন কিন্তু সেই কাজটা করে নেই। র্যান্ড ফাংশনে তুমি যেটাই দিবা দাও, সেটা 0 থেকে 1 এর ভিতরে নাম্বার ধরে নিবে, এবং 0 থেকে 1 এর ভিতরে তুমি যে কয়টা রেঞ্জ সিলেক্ট করবা দেখবা যে সেই রেঞ্জের মধ্যে ততটা নাম্বার নাম্বারের সংখ্যা অলমোস্ট ইকুয়াল থাকে। যেমন এখানে আমরা যেটা করেছি, স্যার বুঝছি স্যার। এখানে এখানে আমরা স্যার যেটা যেহেতু আমাদের 200 নাম্বার বলো। নেবে। হ্যাঁ 200টা নাম্বার নিবে। হুম। না, এটা র্যান্ড আই হচ্ছে শুধু ইন্টিজার নাম্বার ধরে নিবে, পূর্ণ সংখ্যা ধরে নিবে, বুঝছো? আর হ্যাঁ, র্যান্ড আই এর ক্ষেত্রে তো র্যান্ড আই এর ফাংশন আর এটা একটু ভিন্ন আছে। তো র্যান্ড আই যদি হয় তখন তুমি এখানে নাম্বার ওটা 0 থেকে ধরে 1 থেকে ধরে নেই আর কি। তুমি যদি এখানে 10 দাও, ধরো 10 10 এরকম দিলে, তাহলে 1 থেকে 10 এর ভিতরে কয়টা নাম্বার নিবে? 10টা পূর্ণ সংখ্যা নেবে। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি কলটা রিসিভ করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে র্যান্ড ফাংশন নিয়ে একজন জিজ্ঞেস করছিল না, র্যান্ড আই। র্যান্ড আই কিন্তু ওখানে কিন্তু ইন্টিজার নাম্বার ধরে নিবে, এবং সেটা লিমিটটা আমরা বলতে পারি 1 থেকে কতর ভিতরে ধরে নিবে সেরকম আর কি। হ্যাঁ, তো এইটা নয়েজ সিগন্যাল জেনারেশনের জন্য নাই, এটা অবশ্যই র্যান্ডম সিকোয়েন্স এটা দিয়েও আমরা জেনারেট করতে পারি, কিন্তু আমরা যদি নয়েজ বলি সেখানে যদি আমাদের ফ্র্যাকশনাল নাম্বার ডিসিশন লেভেল যদি অনেক রকম থাকে তাহলে তো এটা দিয়ে হবে না, বুঝতে পেরেছ? তবে র্যান্ড আই দিয়ে তুমি ওই যে ইমেজের জন্য নয়েজ জেনারেট করতে পারো। শেষের দিকে যেটা দেখাইছিলাম একটা ডিজিটাল, হ্যাঁ, তো ইমেজের ক্ষেত্রে তো নাম্বারগুলো সব ইন্টিজারই হয়, সব ইন্টিজার হয় না, তো সেই ক্ষেত্রে র্যান্ড আই কিন্তু ইউজ করা যায় এখানে। তো যাই হোক, আমরা এখানে যেমন করেছি 1,200, তাহলে এখানে একটা সিকোয়েন্স জেনারেট হবে যেখানে কয়টা নাম্বার থাকবে, 200টা নাম্বার থাকবে, 0 থেকে 199 পর্যন্ত 200টা নাম্বার এখানে আছে। এখন এই নাম্বারগুলোর ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি তাহলে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। এখানে নাম্বার হচ্ছে 2000, না 200 নাম্বার। আর এখানে আমরা এই 200 নাম্বারকে আমরা যখন ডিস্ট্রিবিউট করছি আমরা এখানে 10টা রেঞ্জ ধরে নিছি। হিস্টোগ্রাম যখন ড্র করছি, ডিস্ট্রিবিউশন কিসের মাধ্যমে করে? হিস্টোগ্রামের মাধ্যমেই। তো ডিস্ট্রিবিউশন মানে আসলে হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রামের মধ্যে আমরা বলে দিচ্ছি 10টা রেঞ্জ থাকবে এখানে। তো এক্স এর যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলা রেঞ্জ কত? 0 থেকে 1 এর ভিতর। তো 0 থেকে 1 এর ভিতরে 10টা রেঞ্জ থাকবে। এখানে যদি 10 দিই 10টা রেঞ্জ ধরবে, 20 দিলে 20টা রেঞ্জ হবে। তো এখন এখানে 10টা রেঞ্জ আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আছে না? এই রেঞ্জগুলো আছে। এখন আমরা যদি দেখি বিভিন্ন রেঞ্জে নাম্বার অফ ভ্যালু কয়টা করে আছে, যে 0 থেকে 1 এর ভিতরে কয়টা আছে? প্রায় 20টা। 200 তো, তাহলে এখানে 10টা রেঞ্জ, 10টা রেঞ্জে ভাগ করে দিলে প্রতিটা রেঞ্জে কত থাকার কথা? 20টা করে থাকার কথা। তো এটা প্রায় 20টা আছে না? পরেরটাও কিন্তু প্রায় 20টা। তুমি দেখো সবগুলাই প্রায় 20টা করে আছে। তাহলে আমি বলতে পারি এটা কি ধরনের ডিস্ট্রিবিউশন? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আর এটার ক্ষেত্রে মিন সবসময় কত থাকবে? 0.5 এর কাছাকাছি থাকবে। মিন সবসময় কি থাকবে? যেহেতু নাম্বারটা হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে, আবার এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সুতরাং এটার এভারেজ হওয়া উচিত 0.5 অল টাইম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিন আসলে 0.5 এর কাছাকাছি থাকে। আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না ভেরিয়েন্সটা হচ্ছে 0 এর কাছাকাছি থাকে। ভেরিয়েন্স মানে হচ্ছে আসলে নাম্বারগুলার এভারেজ থেকে ওগুলা কতটুকু ফ্লাকচুয়েট করছে, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স থেকে বোঝা যায়। ভ্যারিয়েন্স যত বেশি তার মানে হচ্ছে নাম্বারগুলো কিন্তু খুবই ডিস্ট্রিবিউটেড, মানে নাম্বারগুলো হয়তো একটা অনেক বড় একটা অনেক ছোট এইভাবে আর কি ডিস্ট্রিবিউটেড। কিন্তু এখানে যেটা আছে যে 0 এর কাছাকাছি, তার মানে হচ্ছে নাম্বারটা 0 থেকে 1 এর ভিতরে খুব বেশি স্ক্যাটার্ড না আর কি। তো রেন ফাংশন কিন্তু এটা সবসময় মেনটেন করবে যে ভ্যারিয়েন্স যাতে সবসময় 0 হয় আর এভারেজ যাতে 0.5 হয়, আর নাম্বারগুলো যাতে 0 থেকে
1 এর ভিতরে হয়। এই সবগুলো মেনটেন করে কিন্তু সে সিকোয়েন্স জেনারেট করে। আর আমরা যদি সিকোয়েন্স 1 এখানে 0 থেকে 1 তো সেটা না করে যদি আমরা অন্য কোনো রেঞ্জ চাই তখন এইভাবে করে নিতে হবে। আমরা যদি চাই যে a থেকে b রেঞ্জের ভিতরে হোক তখন কি হবে a প্লাস b মাইনাস a ইনটু রেঞ্জ। রেঞ্জের এখানে আমরা যে কয়টা নাম্বার দিই আর কি। যেমন আমরা যদি চাই যে 0 থেকে ধরো -1 টু 1 এর ভিতরে 200টা নাম্বার থাকুক সেক্ষেত্রে আমরা এভাবে লিখব -1 প্লাস b হচ্ছে এখানে 1 মাইনাস 1 মানে 2 হবে আর কি 2 ইনটু রেন্ড 1,200 এভাবে হবে। তাহলে এইভাবে যদি আমরা লিখি -1 প্লাস 2 ইনটু রেন্ড 1,200 এটা হচ্ছে -1 টু 1 এর ভিতরে 200টা নাম্বার নিবে সেটা কিভাবে নিবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন করে নিবে। ঠিক আছে? বলো। হুম হুম হুম। না এইটা তো তোমরা নিবা না, যেটা আসে আর কি, যেটা আসে এটা একদম ফিক্সড 0.5 হবে সেটা তো বলছি না আমি। 0.5 এর কি হবে কাছাকাছি হবে, কাছাকাছি। এরকম হবে না যে কখনো 0.9 হবে এরকম কিন্তু হবে না। হ্যাঁ 0.95 এরকম হবে না, হইতে পারে যে 0.45 0.55 তাহলে সেটা 0.5 এর কাছাকাছি না। আর এটা কিন্তু আমরা কন্ট্রোল করছি না, এটা রেঞ্জ ফাংশনকে আমরা বলে দিচ্ছি এতগুলা ভ্যালু ধরে নাও, কিন্তু মিন কত হবে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স কত হবে সেটা কে মেনটেন করছে, রেঞ্জ ফাংশন। স্যার নিজেই এটা কিন্তু আমাদের খুব বেশি করার নাই, একদম যে আমরা 0.5 করে ফেলতে পারবো সেটা কিন্তু না। আচ্ছা এরপরে হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড সিকোয়েন্স যদি আমরা জেনারেট করতে চাই কিভাবে করব, রেন্ড এন ফাংশনের মাধ্যমে। রেন্ড এন ফাংশন একই রকম ফাংশন, একইভাবে আমরা রো নাম্বার বলে দিব, কলাম নাম্বার বলে দিব, বলে দিলে সেটা যেই সংখ্যক এখানে বলা হচ্ছে সেই সংখ্যক র্যান্ডম নাম্বার ধরে নিবে। তবে এখানে র্যান্ডম নাম্বার ধরার ক্ষেত্রে সে তার ডিস্ট্রিবিউশন হবে নরমালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ এভারেজের কাছাকাছি ভ্যালুগুলা কি হবে বেশি হবে, আর এভারেজ থেকে দূরের ভ্যালুগুলা কম হবে। আর এটার ক্ষেত্রে মিন হবে সবসময় 0, জিরোর কাছাকাছি রাখার চেষ্টা করবে, আর ভ্যারিয়েন্স সবসময় 1 এর কাছাকাছি রাখার চেষ্টা করবে। এখানে আমরা যেটা করেছি যে 1000 সংখ্যক র্যান্ডম নাম্বার আছে এই সিকোয়েন্সে, সেটা এখানে দেখাচ্ছে 0 থেকে 999 র্যান্ডম সিকোয়েন্স গুলো এখানে আছে দেখো। এবং এখানে যেহেতু মিন 0 সুতরাং নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ পজিটিভ ধরে নিবে। ওটার ক্ষেত্রে ছিল 0 থেকে 1, যার কারণে ওখানে মিনটা ছিল সবসময় কত 0.5। কিন্তু এখানে যেহেতু মিন 0 সবগুলো পজিটিভ ধরলে কি মিন 0 হবে কখনো না স্যার, পজিটিভ তখন 0 হবে। নেগেটিভ পজিটিভ মিলে তা সেই মিনটাকে 0 রাখার চেষ্টা করবে আর ভেরিয়েন্স 1 রাখার চেষ্টা করবে। তো এইটাকে যদি আমরা এটার হিস্টোগ্রাম যদি আমরা ড্র করি অর্থাৎ ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, এখানে ভ্যালুগুলো মোটামুটি -4 থেকে 4 +4 এর ভিতরে আছে। তো এখানে এরকম যে -3 থেকে এইদিকেও কিছু আছে, এই যে 4 পর্যন্ত এরকম আছে। তো ডিস্ট্রিবিউশনটা দেখো, এটার মিন কত 0। তো দেখো 0 যে রেঞ্জটা আছে সেখানে সবচেয়ে বেশি সংখ্যক ভ্যালু আছে, আর 0 থেকে যত এদিকে আমরা যাচ্ছি ততই ভ্যালুটা কমে যাচ্ছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। আর যে সিকোয়েন্সটা জেনারেট হলো সেটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম সিকোয়েন্স। জি স্যার। তো এগুলো তোমরা সবাই প্র্যাকটিস করে দেখবা, শুধু ভিডিও দেখলে কিন্তু হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তখন জিনিসটা মজা লাগবে, না হলে কিন্তু মজা লাগবে না। শুধু তুমি একবার দেখলে এটা হলো না। আমি তোমাদেরকে এই মুহূর্তে শুধু নাম্বারের জন্য পড়তে বলছি না, এগুলা জানার বিষয় আছে, অনেক জানার বিষয় আছে না, অনেক কিছু শিখার আছে। তো ওইটা জানার আগ্রহ নিয়ে পড়বা আর কি, জানার আগ্রহ নিয়ে পড়লে তোমার কাছে প্রেশার মনে হবে। এখন আমরা নয়েজ সিকোয়েন্স জেনারেট করেছি, আমরা আসলে নয়েজ সিকোয়েন্সে বলবো না, আমরা যেটা জেনারেট করেছি সেটা হচ্ছে র্যান্ডম সিকোয়েন্স, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম সিকোয়েন্স, আর এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড
র্যান্ডম সিকোয়েন্স। এখন আমরা এগুলাকে নয়েজ হিসাবে ব্যবহার করতে পারি ইউনিফর্মলি, কারণ নয়েজের ক্যারেক্টারিস্টিক কিন্তু র্যান্ডম। নয়েজের ক্যারেক্টারিস্টিক কি? র্যান্ডম। এটা Random. নয়েজের কিন্তু কোনো ইকুয়েশন নাই যে আমি আগে থেকে বলে দিতে পারবো নয়েজ এরকম এরকম অ্যাড হবে। এটার কোনো প্যাটার্ন নাই, কোনো ইকুয়েশনও নাই। সুতরাং এটা র্যান্ডম। আর আবার ডিস্ট্রিবিউশনও নয়েজের যে ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রিবিউশন ভিন্ন রকম হতে পারে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর একটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড। তাহলে আমরা যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সিকোয়েন্স অথবা নরমালি ডিস্ট্রিবিউটেড সিকোয়েন্স জেনারেট করলাম, এটা আসলে আমরা এগুলাকে নয়েজ হিসেবে ব্যবহার করতে পারি, কারণ নয়েজের ক্যারেক্টারিস্টিক আর এটার ক্যারেক্টারিস্টিক একই রকম। তো আমরা এখন চাইবো যে একটা নয়েজি সিগন্যাল জেনারেট করার জন্য, নয়েজি সিগন্যাল জেনারেট করতে গেলে আগে তো সিগন্যাল জেনারেট করতে হবে। তো সিগন্যাল কিভাবে করে তোমরা এগুলো জানো, এটা নিয়ে কথা বলবো না। স্যাম্পলিং রেট, সিগন্যালের ফ্রিকোয়েন্সি, টাইম ইন্টারভ্যাল, ডিউরেশন, এগুলো দিয়ে ধরো আমরা একটা সাইন ওয়েভ জেনারেট করলাম। আর ঠিক সাইন ওয়েভে যে কয়টা সংখ্যক স্যাম্পল আছে, একই স্যাম্পলের একটা কি করলাম, Noise signal. Noise ইউনিফর্ম signal. ডিস্ট্রিবিউটেড একটা র্যান্ডম সিকোয়েন্স আমরা জেনারেট করলাম, অর্থাৎ নয়েজ জেনারেট করলাম। একই সাইজ কিন্তু একই হইতে হবে, সাইজ একই না হলে ডাইমেনশন এরর দেখাবে, প্রোগ্রাম কিন্তু রান হবে না। বুঝতে পেরেছো? তো সাইজ জি, একই স্যার। রকম হতে হবে, এখানে যে কয়টা স্যাম্পল এখানে একই সংখ্যক স্যাম্পল। এরপর আমরা দুইটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে আমরা এটা প্লট করে দেখছি, এটা হচ্ছে আমাদের সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হোয়াইট নয়েজ। আর দুটো যদি আমরা অ্যাড করি, এটাই হচ্ছে আমাদের নয়েজি সিগন্যাল। আর আমরা যদি চাই যে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, নরমালি ডিস্ট্রিবিউটেড হোক, তখন এইভাবে দিব আর কি, র্যান্ড এন্ড ফাংশন দিব, একই রকম সবকিছু র্যান্ড এন্ড ফাংশন দিয়ে তারপর আমরা এটা পাবো। স্যার স্যার আমার তো- বলো। স্যার আমরা স্যার ইউনিফর্ম ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে স্যার আমার প্রত্যেকটা ভ্যালুতে স্যার নয়েজটা সমানভাবে ডিস্ট্রিবিউট হবে, যার কারণে স্যার সাইন ওয়েভ প্রতি ক্ষেত্রে স্যার নয়েজটা পাচ্ছি। কিন্তু স্যার নরমাল ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে স্যার এটা মিনে গিয়ে বেশি হবে না, তাছাড়া সাইন ওয়েভে স্যার এক জায়গায় বেশি হওয়া আরেক জায়গায় কম হওয়া সেরকম হওয়ার কথা ছিল না, কিন্তু স্যার এখানে স্যার দুইটা তো স্যার সেম। দুইটা সেম কেমনে হলো? এটা এটা স্যার দেখতে কি একই রকম? স্যার একটু স্যার বেশি আর একটু কম সেটা, কিন্তু স্যার বলতেছি এক জায়গায় বেশি হবে এক জায়গায় কম হবে সেটা কিছু বলতেছি। স্যার ইউনিফর্মলি এটাতে ইকুয়াল হওয়ার কথা উপরে স্যার, একটু কম বেশি এরকম হবে, বাট মানে কোথায় ইকুয়াল হওয়ার কথা? আমরা এটা ডিস্ট্রিবিউশন যদি দেখি তখন কি হবে? আমরা তো এখানে এটা ডিস্ট্রিবিউশন দেখছি না, আমরা এটা এগুলোর সাথে অ্যাড হওয়ার পরে যে ছবিটা সেটা দেখছি। ডিস্ট্রিবিউশন কি আমরা দেখতে পাচ্ছি? ডিস্ট্রিবিউশন হচ্ছে তুমি হিস্টোগ্রাম যদি দেখো তখন তো দেখবা যে ডিস্ট্রিবিউশনে এখানে হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আর এখানে হচ্ছে নরমাল নরমাল ডিস্ট্রিবিউশন। এখানে নয়েজের যে স্যাম্পল গুলো আছে, যেমন এখানে যদি আমরা বলি এখানে হোয়াইট গাউসিয়ান নয়েজ -2 থেকে 2 না, এখানে জি স্যার। -2 থেকে 2, আর এটার মিন কত? 0। জি স্যার নরমাল জিরো। তার মানে এখানে যে ভ্যালু গুলা অ্যাড হয়েছে আর কি, এখানে প্রত্যেকটা স্যাম্পলে যে ভ্যালু গুলা অ্যাড হয়েছে সেগুলা হচ্ছে জিরোর কাছাকাছি ভ্যালু গুলা বেশি আর কি, জিরোর কাছাকাছি। কিন্তু এটার মানে এটা না যে এখানে জিরোতে গিয়ে অনেক বেশি নয়েজ হবে, ব্যাপারটা কি এরকম? অথবা না এখানে স্যার। যে এটা জিরো হয়েছে এখানে বেশি নয়েজ থাকবে এরকম, তোমরা কি সেটা বলছো? জি স্যার আমি সেরকম বলতে চাচ্ছিলাম। না, সেটা কেন হবে? এখানে ব্যাপারটা তো এটা না, মানে এখানে জিরোর কাছাকাছি ভ্যালু গুলা বেশি ধরে নিবে, কিন্তু জিরোর কাছাকাছি ভ্যালু গুলা এটা জিরোর সাথে অ্যাড হবে সেরকম তো কোনো কথা নেই। সেরকম কথা আছে নাকি? ধরো এখানকার একটা স্যাম্পল হচ্ছে 0, মানে সাইন ওয়েভের প্রথম স্যাম্পল হচ্ছে 0, প্লাস এখানকার প্রথম স্যাম্পল অ্যাড হবে। এখন এখানকার প্রথম স্যাম্পল কি জিরো হইতে হবে? না স্যার। এখানকার প্রথম স্যাম্পল তো যে কোনো ভ্যালু হতে পারে, তবে প্রবাবিলিটি বেশি কার? জিরোর কাছাকাছি ভ্যালু হওয়ার প্রবাবিলিটি বেশি, কারণ যেহেতু এটা নরমালি ডিস্ট্রিবিউটেড। বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে জি, স্যার। এখানে হইতে পারে যে এখানে একেবারে লাস্টের ভ্যালুটা মানে -2 এটার সাথে অ্যাড হইতে পারে না? এটার সাথে 0.1 অ্যাড হতে পারে, -0.1 অ্যাড হতে পারে, সেটা তো র্যান্ডম। মানে কোন পজিশনে কোন ভ্যালু আসবে সেটা কিন্তু র্যান্ডম। সুতরাং এখানেও কোন পজিশনে কোন ভ্যালু অ্যাড হবে সেটা কি র্যান্ডম। হ্যাঁ, তবে আমরা এটা বলতে পারি যে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 0.1 অথবা জিরোর কাছাকাছি ভ্যালু পাবো। বুঝতে পেরেছো? জি স্যার। না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, না সরি নরমালি ডিস্ট্রিবিউটেড এটাই বেশি। ধরো আমি যদি বলি যে এটা হচ্ছে কোন একটা ভোল্টেজ, তো একটা সিগন্যাল তুমি পাঠাচ্ছ,
একটা তুমি সিগন্যালটাকে তুমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে নিছো, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে নিচ্ছ। এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আশেপাশে আরো অনেক আছে না, এগুলোর কারণে ইন্টারফিয়ারেন্স হবে না? জি স্যার ভ্যালুগুলো হবে। কম বেশি হয়ে যেতে পারে। তো ভ্যালুগুলো কম বেশি যদি হয়ে যায়, তো যেটা দেখা যায় যে মানে ভ্যালুগুলা অনেক বড় হওয়ার সম্ভাবনা কম, অনেক ছোট হওয়ার সম্ভাবনা কম, এভারেজের কাছাকাছি যেটা আছে সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি থাকে। তাহলে যেটা হবে যে নরমালি ডিস্ট্রিবিউটেড নয়েজ এটাই হচ্ছে ন্যাচারাল। বুঝতে পেরেছো? যেমন আমরা পরীক্ষার রেজাল্টও তো দেখতে পাচ্ছি, এখানে কি হবে ন্যাচারালি? নরমাল। নরমাল ডিস্ট্রিবিউটেড হবে নরমাল স্যার। ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। শুধু একটা কোর্স একেবারে সবগুলা মিলাই যদি তুমি দেখো, সে আসলে এটা নরমাল ডিস্ট্রিবিউশন হয় এরকম। আমি আরো মনে হচ্ছে এক্সাম্পল দিয়েছিলাম, যেমন পৃথিবীতে ধরো যদি তুমি এটা চিন্তা করো যে ধনী গরিবের সংখ্যা যদি হিসাব করো, হ্যাঁ, সেটা জি স্যার। মাঝখানে তুমি বেশি পাবা। একেবারে গরিব এটাও কম, একেবারে ধনী সেটাও কম, মাঝামাঝি মানুষ বেশি না? এটা ডিস্ট্রিবিউশন সব ক্ষেত্রে। তুমি যদি মানুষের মেধা হিসাব করো, মানুষের সৌন্দর্য হিসাব করো, মানুষের আরো অনেক গুণ আছে না, তুমি যদি দেখো এভারেজ মানুষের সংখ্যা কিন্তু বেশি পাবা। বুঝতে পেরেছো? তো ন্যাচারালি বেশিরভাগ ডিস্ট্রিবিউশন কেমন? নরমাল ডিস্ট্রিবিউশন, গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। বুঝতে পেরেছো? এই যে লুডো খেলার কথা বললাম না, যেগুলো ইকুই প্রবাবল, হ্যাঁ, লুডো খেলা। যেমন ধরো এর তোমার ডাইস ক্লাসের সবার তোমাদের ক্লাসের কথা চিন্তা করো। ধরো তোমাদের ক্লাসে যেই কয়জন স্টুডেন্ট তোমরা আছো, সবার কি এ প্লাস পাওয়ার সম্ভাবনা ইকুয়াল? সবার কি এফ পাওয়ার সম্ভাবনা ইকুয়াল? ইকুয়াল কিনা? না স্যার। ইকুয়াল না। তাহলে এইটা কিন্তু কখনো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে না। যেখানে প্রবাবিলিটি ইকুয়াল না, সেটা কি হবে না? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে না। যেখানে প্রবাবিলিটি ইকুয়াল সেটাই হবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যেমন হচ্ছে ওই ছক্কার ডাইসে স্যার। বাট এখানে স্যার প্রায় সমান বলা যায় না স্যার। হ্যাঁ, বলো 51। মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে তো আপনি বলছেন স্যার প্রায় সমান হলেও তো এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলা যায়। হ্যাঁ, প্রায় সমান হলে বলা যায়। এখন আমি যেটা বললাম, তোমাদের ক্লাসে সবার কি এ প্লাস পাওয়ার সম্ভাবনা কি একই রকম না স্যার। অথবা কাছাকাছি? না স্যার। কাছাকাছি না কিন্তু। কোনো কোনো ক্ষেত্রে দেখবা যে কোনো একজন স্টুডেন্ট কখনোই কোনো সাবজেক্টে এ প্লাস পায় নাই, তাহলে তার কোনো একটা কোর্সে এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক কম না? আবার দেখা যায় যে অনেক স্টুডেন্ট সবগুলা কোর্সে এ প্লাস পাচ্ছে, তাহলে তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই জন্য ইউনিফর্ম এখানে হবে না। কিন্তু যেমন আমি যেটা বললাম লুডো খেলার ডাইস, এটা কিন্তু খুব ন্যাচারাল ইভেন্ট বলবো না, কারণ ডাইসটা তো মানুষ নিজেরাই বানায় যাতে ইকুইপেবল হয়। এই ডাইস গুলো এমন ভাবে বানায় যাতে কোনো বায়াসিং না থাকে, যে বারবার 6 উঠবে বারবার 2 উঠবে এরকম না, কিন্তু বায়াসিং ছাড়াই কিন্তু করা হয় যাতে ইকুইপেবল হয়। আবার কয়েনের ক্ষেত্রে একই টস দুইটা হেড নাকি টেল উঠবে, সেটাও কিন্তু কয়েন গুলা যেভাবে বানানো হয় যে এটা মানে ইকুইপেবল থাকে আর কি। কিন্তু আমরা যদি ওইগুলাকে বায়াস করি, ধরো তুমি ডায়াসটাকে এমন ভাবে দিলা যে এটা থ্রো করলে একই ভ্যালু বারবার, মানে একটা ভ্যালু আসার সম্ভাবনা বেশি থাকে আর কি, একটা ভ্যালু আসার প্রবণতা বেশি থাকে, তাহলে কিন্তু সেটা ইকুইপ্রবাবল হবে না, তখন কিন্তু আবার ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হবে না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে তোমাদের? এখন এখানে আমরা যেটা জেনারেট করলাম, এখানে এই সিগন্যালটা তো আমরাই জেনারেট করে নিলাম, এটা তো কোনো রিয়েল টাইম কোন সিগন্যাল না। কিন্তু আমরা রিয়েল টাইম সিগন্যালের কথা যদি বলি, তাহলে আমরা একটা ইমেজ নিয়ে কাজ করতে পারি। ইমেজ, এটা কি আমরা জেনারেট করছি নাকি এটা রিয়েল টাইম? এই ছবিটা অবশ্যই কেউ একজন তুলছে, তোলার পরেই তো এই ছবিটা আসছে। তো এই ছবিটা কিন্তু একটা, আমরা বলতে পারি একটা রিয়েল টাইম সিগন্যাল। এই সিগন্যালটার সাথে যদি আমরা নয়েজ অ্যাড করতে চাই, কিভাবে করব? তার আগে আমাদেরকে বুঝতে হবে আসলে এই যে ডিজিটাল ইমেজটা কি, ছবিগুলো আসলে কি, এগুলা কিভাবে আমরা কম্পিউটারে এগুলা কিভাবে থাকে। একটা যদি কালার ইমেজ বলি, আমরা কালার ইমেজটা কিভাবে থাকে, m ইনটু n ইনটু 3, এরকম একটা ম্যাট্রিক্স, যেখানে m হচ্ছে নাম্বার অফ পিক্সেল, রো রো বরাবর কয়টা পিক্সেল আছে, আর নাম্বার অফ পিক্সেল থ্রু দা কলাম বরাবর কয়টা পিক্সেল, অর্থাৎ টোটাল পিক্সেলের সংখ্যা m ইনটু n, টোটাল পিক্সেলের সংখ্যা। আর 3 কেন?
কারণ এখানে তিনটা ম্যাট্রিক্স, m ইনটু n কিন্তু তিনটা ম্যাট্রিক্স থাকে, তিনটা কালারের জন্য তিনটা ম্যাট্রিক্স, RGB একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, আর একটা কি ব্লু, এই তিনটার জন্য তিনটা matrix থাকে। আমরা যদি কালার ইমেজের সাথে নয়েজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে কিন্তু তিনটা প্লেনে আলাদা আলাদা করতে হবে, এই ম্যাট্রিক্সের সাথেও করতে হবে, এটার সাথেও করতে হবে, এটার সাথেও করতে হবে, বুঝতে পেরেছো? জি স্যার। তো আমি এখানে জটিলতায় যাচ্ছি না, আমি কি করলাম এটাকে তখন গ্রে স্কেলে কনভার্ট করে নিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে আসলাম। ব্ল্যাক এন্ড হোয়াইট হলে তখন কিন্তু ম্যাট্রিক্স তিনটা থাকবে না, ম্যাট্রিক্স কয়টা থাকবে? এখানে একটা, কিছু m into n থাকবে স্যার। m ইনটু n থাকবে, আর সেখানে ইনফরমেশন কি থাকবে? ইন্টেন্সিটি লেভেল, ইন্টেন্সিটি লেভেল হচ্ছে 0 থেকে 255 255। এখানে অবশ্যই রেড, গ্রিন, ব্লু এই ভ্যালুগুলো 0 থেকে 255 এর ভিতরে এইভাবে রাখা হয়, এবং এগুলো ইন্টিজার নাম্বার। এটার ভেরিয়েবল টাইপ কি? আনসাইন ইন্টিজার। আনসাইন ইন্টিজার কত বিট? 8 বিট। 8 বিট। দুনিয়ার যত ধরনের তুমি ছবি দেখবে সবগুলা কিন্তু একই। আনসাইন ইন্টিজার কত বিটের? 8 বিট। 0 থেকে 255 এভাবে চেঞ্জ হয়। এখন আমরা যেটা করলাম যে প্রথমে কোনো একটা ইমেজকে আমরা রিড করে নিলাম, এই ইমেজটা আমরা অবশ্যই আমাদের কারেন্ট ডিরেক্টরিতে রাখতে হবে, যেটা কারেন্ট ডিরেক্টরি হিসেবে আমরা ব্যবহার করব, অথবা ছবিটা যে ফোল্ডারে আছে সেটাকে আমরা কারেন্ট ডিরেক্টরি হিসেবে ব্যবহার করতে পারি। করলে এই ইমেজটাকে যদি আমরা ইমেজের নাম ডট তার এক্সটেনশন এভাবে দিয়ে দিই ইমিডিয়েট ফাংশনের মাধ্যমে, তখন এই ছবিটা ম্যাথল্যাব রিড করতে পারবে। স্যার এখানে একটা কোশ্চেন অর্থাৎ করতে পারি এখানে স্যার? যে ভ্যালুগুলো বলো। স্যার এই প্রথমে স্যার আমি আমার ম্যাথল্যাবে আমি একটা ফোল্ডার খুলছিলাম, ফোল্ডার খোলার পরে এই যে আমার যে এডিটরে ফাইলটা সেভ করছি, সেভ করার পরে আমি একটা ইমেজ দেওয়ার পরে ইমেজ 1 দিয়ে যখন সেভ করলাম, তখন যখন ম্যাথল্যাবে যাচ্ছি তখন দেখা যাচ্ছে ইমেজ 1.jfit জেফিট দেখাচ্ছে স্যার। জেফিটটা বুঝলাম না। যখন সেকেন্ড টাইম আনলাম তখন স্যার জেপিজি দেখাচ্ছে। জেপেগ, জেফিট স্যার। জেপিইজি, না জেফিট স্যার। জেফিট এফআইটি। স্যার ম্যাথল্যাবেরটা জেফিট দেখায় স্যার নরমালি বাই ডিফল্ট। স্যার সেটা দিলে স্যার এরর দিচ্ছে স্যার বারবার, আমাকে হচ্ছে না স্যার। ওটা জেপিজি তে সেভ করলে হয়তো। তুমি এটা তো দেখানোর কথা, আমি এই যে ধরো এই যে এখানে জেপিজি তোমার ওখানে কি প্রথমবারে আসে না? স্যার বাই ডিফল্ট জেফিট এটা ইয়া করা থাকে স্যার। সমস্যা হয়েছে। ওইটা জেপিজি করে দিলে স্যার আসে তো। আরেকবার ট্রাই করতেন এটা। আচ্ছা তুমি দেখাতে চাচ্ছ, দেখাও দেখি। দেখতে পাচ্ছি। হুম আচ্ছা আচ্ছা, মানে তাহলে ওই এক্সটেনশনটা তাহলে সাপোর্ট করছে না আর কি ম্যাথল্যাব। জি স্যার। দুইটা ছবি কি সেম নাকি? হুম হুম তোর পিকগুলো মনে হয় জেপিজি তে ইয়া করা। ইমেজ 1 যেটা আছে সেটা এরর দেখাচ্ছে। তাহলে তার মানে হচ্ছে এই এক্সটেনশনটা সাপোর্ট করে না আর কি। জি স্যার। এই এক্সটেনশনটা হয়তো সাপোর্ট করছে না। তুমি একটু গুগলে সার্চ করে দিয়ে দেখিও যে এই ম্যাথল্যাবে মানে কোন ইমেজের কোন ইমেজগুলা ম্যাথল্যাবে রিড করা যায় আর কি, কোন এক্সটেনশনের ইমেজগুলা লোড করা যায়। এখানে ইমেজ যে এক্সটেনশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যে তোমাদেরকে অনেকবার বলেছি যে কম্প্রেস করে, ইমেজকে কম্প্রেস করে তারপরে স্টোর করে। এখন কম্প্রেশন অ্যালগরিদম যেটা হয় আর কি, তার রিভার্স অ্যালগরিদমে কিন্তু সেটাকে রিড করতে হয়। এখন ম্যাথল্যাবে যদি
ওই এক্সটেনশনের যে কম্প্রেশন অ্যালগরিদম তার রিভার্স অ্যালগরিদম যদি ম্যাথল্যাবের ওইখানে প্রোগ্রামে না থাকে, ইমরিড ফাংশন যদি না থাকে, তাহলে কি রিড করতে পারবে ওইটাকে? না স্যার। ইমরিড ফাংশনের ভিতরে তো অনেক লেখা আছে। হ্যাঁ, তুমি এটাকে সেভ করো না, সেভ এস দিয়ে তুমি Save as এ যাইলে তো আসে এটা। এক্সটেনশন চেঞ্জ করে দাও। এক্সটেনশন আর এক্সটেনশন মিসিং কেন? থাকলে তুমি ওটা খোলো পেইন্টে দেখি। করলে স্যার সেভ করলে হয়ে যায়। তুমি পেইন্ট দিয়ে ওপেন করো, করে তারপরে ওখানে সেভ এজ এ গিয়ে তুমি এক্সটেনশন চেঞ্জ করে দাও। এক্সটেনশন চেঞ্জ করা আমাদের কাছে খুব সিম্পল ব্যাপার মনে হলেও এটা কিন্তু সফটওয়্যারের জন্য অনেক কিছু, কারণ ওখানে কম্প্রেশন অ্যালগরিদম সম্পূর্ণ ডিফারেন্ট, ম্যাথমেটিক্স গুলো সব ডিফারেন্ট, ক্যালকুলেশন গুলো ডিফারেন্ট, বুঝতে পারছো? তো এক্সটেনশন যদি কোন একটা সফটওয়্যারে যদি ওই ইয়েটা না থাকে, ওই কম্প্রেশন অ্যালগরিদম গুলো যদি না থাকে, তাহলে কিন্তু সেই ওই ইমেজটাকে রিড করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্ক্রিন শেয়ার অফ করে দাও। স্যার আপনারটাতে কি স্যার ডাবল কোটেশনটা সাপোর্ট করে আপনার ভার্সনটাতে? ডাবল কোটেশন মানে কি? মার্কটা স্যার উপরে ওই দুটা কোটেশন মার্ক দেন না? ওটা 16 এ তো সিঙ্গেল কোটেশন সাপোর্ট করে না। স্যার আমার কাছে কালকে এটার জন্য মানে অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে, পরে দেখি সিঙ্গেল কোটেশন সাপোর্ট করতেছে, ডাবলটা করে না। 16 এ স্যার ডাবল কোটেশনটা সাপোর্ট করে না। তারা এটার জন্য স্যার 2-3 ঘন্টার উপর স্যার পুরো টাইম ওয়েস্ট হয়ে গেছে। মানে পরে ডাবল বুঝলাম। কোটেশনটা কোথায় ডাবল কোটেশন? ডাবল কোটেশন শো করে না স্যার, 16 এর উপরে গুলো স্যার ডাবল কোটেশন শো করে স্যার। এই টাইটেল লেখার সময়, তারপর হচ্ছে স্যার লেভেলগুলো দেওয়ার সময় ডাবল কোটেশনটা সাপোর্ট করে না। বুঝছি। স্যার এটা স্যার নেক্সট টাইম থেকে স্যার বলে দিয়েন স্যার, সবাই তো এটা সিস্টেমটা নেয়, যারা যারা আপনারটা ফলো করে ওরা স্যার এটাতে ঝামেলা করবে পরে। আমি স্যার কালকে বুঝি না, শিটে আছে তো স্যারের শিটে দিয়েছিল, এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে করছে। না আমি ডাবল দিয়ে করছি সব, মানে যেমনে গতানুগতিক করে আর কি। আচ্ছা বুঝতে পারছি তোমাদের সমস্যাটা। ঠিক আছে, তো এখন আমরা এটাকে 8GB তে কনভার্ট করে নিলাম, 8GB কে গ্রে স্কেলে কনভার্ট করে নিলাম, অর্থাৎ যেখানে ম্যাট্রিক্সে ছিল 3 ডাইমেনশনাল, সেটা এখন সিঙ্গেল 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হয়ে গেছে আর কি। তো ইমেজ এখানে থাকলো, আর ভ্যালুগুলো 0 থেকে 255 এর ভিতরে চেঞ্জ হবে। এখন আমরা যদি এটার সাথে যদি কোনো নয়েজ অ্যাড করতে চাই, আমরা এরকম একটা র্যান্ডম সিকোয়েন্স তৈরি করব, একই সাইজের একটা র্যান্ডম সিকোয়েন্স তৈরি করব। আমি এখানে একটা র্যান্ড এন ফাংশন দিয়ে করছি, নরমালি ডিস্ট্রিবিউটেড। এখানে প্রথমে হচ্ছে ইমেজের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনের একটা ম্যাট্রিক্স তৈরি করছি, কারণ ডাইমেনশন যদি এক না হয় তখন আমরা অ্যাড করতে পারবো না। আর এখানে র্যান্ড এন এর মাধ্যমে যে নাম্বারগুলো জেনারেট হয়, সেগুলো তো আমরা একটু আগেও দেখলাম যে -3 থেকে 3 পর্যন্ত এরকম ভ্যালুগুলো ধরে নেই। এখানে অবশ্যই -3 থেকে 3 হবে তা না, ভ্যালুগুলো আরো ইনফিনিট পর্যন্ত হইতে পারে। আমরা যদি সিকোয়েন্সটা অনেক বড় করি, সেক্ষেত্রে এই রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে, এখানে ফিক্সড কোনো রেঞ্জ নাই। এখন -3 থেকে 3 ধরো এইভাবে জেনারেট হচ্ছে, তো সেক্ষেত্রে ভ্যালুটা কিন্তু খুব ছোট হয়। একটা ইমেজের ভ্যালু হচ্ছে 0 থেকে 255 এর ভিতরে চেঞ্জ হয়। এখন 0 থেকে 255 এর সাথে এই ভ্যালুগুলোর সাথে 3 -3 এটা হলে খুব বেশি চেঞ্জ হবে না, যদিও তখনও ওইটা নয়েজি ইমেজ হবে, কিন্তু নয়েজটা আমরা খুব ভালোভাবে দেখতে পারবো না, আমাদের কাছে মনে হবে অলমোস্ট একই রকম। আমরা যদি নয়েজের ম্যাগনিটিউড বাড়াইতে চাই, কি করতে পারি? এটার সাথে এভাবে একটা সংখ্যা, বড় সংখ্যা এটার সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি। তো এইভাবে মাল্টিপ্লাই করলে কি হবে? এটা ওই যে স্কেলিং করা আর কি, থিওরি ক্লাস আমি পড়াইছিলাম স্কেলিং করা, 25 প্রত্যেকটা স্যাম্পলের সাথে মাল্টিপ্লাই হবে, তখন ভ্যালুগুলো কত হবে? -75 টু +75 এর ভিতরে। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। হ্যাঁ, না না, এখানে এ বি বলি নাই, এ বি বলি নাই তো আমি। না, ওটা এ বি আমরা কার জন্য করি? রেন স্যার র্যান্ডের জন্য। ফাংশনের জন্য না, রেন ফাংশনের জন্য। রেন্ড এন যেটা আছে সেটা তো রেঞ্জ ফিক্সড না, রেন ফাংশনের রেঞ্জ হচ্ছে ফিক্সড 0 থেকে 1 এর ভিতরে। বুঝতে পেরেছো? এখানে জাস্ট এটাকে আমি কি করলাম, একটু ম্যাগনিটিউডটা, নয়েজের ম্যাগনিটিউডটা একটু বাড়াই দেওয়ার জন্য 25 মাল্টিপল করছি, তার সাথে আবার 6 একটা সংখ্যা অ্যাড করছি, যদিও এটার কোনো সিগনিফিকেন্স এখানে নাই। 6 যোগ করছিলাম এই জন্য যাতে নেগেটিভ না থাকে। আমি যদি -3 থেকে 3 বলি,
তাহলে ওগুলোর সাথে যদি 6 যোগ করি তাহলে নেগেটিভ ভ্যালু কখনো আসবে? না স্যার আসবে না। ধরো নয়েজটা চেঞ্জ হচ্ছে -3 টু 3 এর ভিতরে, তার সাথে যদি আমি 6 অ্যাড করি প্রত্যেকটা স্যাম্পলের সাথে তাহলে তো আর নেগেটিভ ভ্যালু আসবে না। কিন্তু আমি যদি আবার এটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নেগেটিভ ভ্যালু তো অবশ্যই আসবে। আসবে কিনা? জি স্যার আসবে। কিন্তু ইমেজের ক্ষেত্রে কি কোনো নেগেটিভ ভ্যালু আছে? জেনারেট করার পরে তোমাকে এগুলা প্লট করতে হবে। এই যে নয়েজ ডিস্ট্রিবিউশন, সিগন্যাল, নয়েজি সিগন্যাল এগুলা তোমাকে প্লট করে দেখাইতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমরা অবশ্যই রিপোর্ট লেখার যে গাইডলাইন সেটা ফলো করবা। আমি বলেছি কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করলে তার শেষে তোমার নাম আইডি দিতে হবে। তারপরে কোনো একটা ইয়ে দেখালে কি বলে গ্রাফ দেখালে সেখানে গ্রাফের টাইটেলে কিন্তু তোমার মেট্রিক আইডিটা থাকতে হবে। এগুলো মেনটেন করবা। আর প্রোগ্রাম 2 তে যেটা আছে টেক এ ইমেজ অফ ইউরসেলফ এন্ড অ্যাড নয়েজ উইথ ইট। তোমার নিজের স্যার একটা লাস্ট ডিজিট সাথে বলছিলেন মনে হয় স্যার গ্রাফের টাইটেলে। গ্রাফের টাইটেলে লাস্ট টু ডিজিট। লাস্ট টু ডিজিট বলি নাই। গ্রাফের টাইটেলে সবগুলাই দেখাবা। পুরো আইডিটাই দেখাবা। স্যার আমরা তো কত লেবে স্যার লাস্ট টু ডিজিট। স্যার ইমেজে কি আইডি থাকতে হবে ওই প্রোগ্রামের ইয়াতে রেজাল্টে না, স্যার? ইমেজে হচ্ছে তোমার ইমেজটা নিবা। টেক অ্যান আচ্ছা ইমেজ অফ ইউরসেলফ, তোমার নিজের ইমেজ নিবা। ওটার সাথে তুমি নয়েজ এড করবা, ঠিক আছে? তাহলে ওখানে স্যার কত লেবে স্যার আমরা লাস্ট টু ডিজিট অ্যাড করে ফেলছি আমি স্যার কোথায় গ্রাফের লেভেলটাতে স্যার। গ্রাফের লেভেল তো মানে আমি পুরোটা আমি দিই নাই আমি স্যার। তোমাদেরকে যখন দেখাইছি তখন কি আমি 2টা ডিজিট অ্যাড করতে বলছি? আমি তোমাদেরকে স্যার, এটা স্যাম্পলও ভুল দেখাইলাম, হয়ে গেছে। এরপরও ভুল করো কেন? ঠিক আছে, ওইটাতে ভুল করলে এটাতে ঠিক করবা আর কি। জি স্যার। আর ছবির ক্ষেত্রে তোমাদের নিজেদের একটা ছবি নিবা, সেটা তোমার যে কোনো ছবি, তোমাদের তার ছবির শেষ নাই, অনেক ছবি আছে, যে কোনো একটা ছবি নিয়ে সেটার সাথে নয়েজ অ্যাড করে দেখাবা। আর স্যার এখানে অবশ্যই ফিমেল স্টুডেন্টদের জন্য, তোমাদের জন্য না। ফিমেল স্টুডেন্টদেরকে আমি বলেছি যে ওরা ছবি অ্যাড না করলেও চলবে, ওরা অন্য যে কোনো কিছু ছবি অ্যাড করতে পারে, কিন্তু তোমাদের জন্য ছবিটা ম্যান্ডেটরি। স্যার আমাদের নিজেদের ছবি মানে প্রোফাইলের ছবি, যে কোনো ছবি, তোমার চেহারা দেখা যায় এরকম। জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার অ্যানালাইসিস এর মধ্যে স্যার আমি স্যার কেমনে আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কেমনে ধরছি, তারপরে স্যার রেশিওটা কেমনে স্যার ওগুলো সবগুলো স্যার আমি আমার আইডির সাথে অ্যাড করে স্যার দেখাই স্যার, ওগুলো হবে না? ঠিক আছে, হবে। স্যার আমি স্যার স্যার এটা কি প্লটের ভিডিও মধ্যে করে স্যার ইয়া করতে স্যার হবে, দেখাইছি। প্রেজেন্টেশন করতে হবে না এই না ল্যাবটা? না, ভিডিও করা লাগবে না, এটা রিপোর্ট আকারে দিবা। স্যার আমি স্যার প্লটের মধ্যে আইডি দিনে তো, কিন্তু স্যার আমি ওই অ্যানালাইসিস এর মধ্যে স্যার আমি সাব প্লট গুলোতে স্যার কেন ধরছি, এফএস কিভাবে আসছে, এগুলো সব স্যার ক্যালকুলেশন করে দেখাইছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। স্যার আমাদের ল্যাব রিপোর্টের মার্কসগুলো কি স্যার, মানে স্যার সেকেন্ড ল্যাব রিপোর্ট দেওয়ার আগে পাবো স্যার, বা ভুল কত হয়েছে স্যার ওই বিষয়গুলো? আচ্ছা, দিলে ভালো হয় স্যার, বুঝবো স্যার কিভাবে করতে হবে। তোমাদের ল্যাবের একজন টিএ আছে, আমি ওকে বলবো সবগুলা চেক করা শুরু করার জন্য। আমি এখন ওকে বুঝাই বলি নাই তো, এজন্য ও চেক করে নাই। তো এখানে আমি বলে দিব, যেহেতু এখানে মার্কস গুলা ডিস্ট্রিবিউট করা আছে, সুতরাং অসুবিধা হওয়ার কথা না। আমি বুঝাই বলে দিব কিভাবে নাম্বার সে দিবে আর কি। তো ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো কথা আছে কিনা? স্যার অ্যানালাইসিস এর ক্ষেত্রে স্যার জাস্ট শর্ট একটা ডেসক্রিপশন দিলে হবে না স্যার, ডিটেইলে সবকিছু স্যার এক্সপ্লেইন করতে হবে? না, ডিটেইলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এই এখানে যেগুলো তুমি ড্র করলা সেগুলো নিয়ে তুমি আলোচনা করবে আর কি। তোমার এখানে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হলো সেটা কেমনে হলো, গ্রাফ দেখে সেটা তুমি বলবা আর কি। আমি যে কথাগুলো বলেছি যে এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিভিন্ন রেঞ্জে নাম্বার অফ স্যাম্পল হচ্ছে ইকুয়াল থাকবে। তো তোমার এখানে ইকুয়াল কিনা তুমি সেটা নিয়ে একটু কথা বললা, ঠিক আছে? জি স্যার। সবগুলা মানে
না না না, এখানে তো বলেই দেওয়া আছে তোমার আইডি অনুযায়ী ইউনিফর্ম হবে নাকি নর্মাল হবে সেটা। তোমার যেমন 77 লাস্টে 7 আছে না, তো 7 যদি থাকে তোমার অড, তাহলে তুমি কি নিবা? নর্মাল ডিস্ট্রিবিউটেড ওইটা নিবা। তোমার প্রবলেম তো একটাই, এখানে আমি প্যারামিটার গুলো আলাদা আলাদা করে লিখছি আর কি, এখানে প্রবলেম তো আলাদা আলাদা না। তবে তোমাকে এই 4টা গ্রাফ দেখাইতে হবে: নয়েজ, নয়েজ ডিস্ট্রিবিউশন, সিগন্যাল, নয়েজি সিগন্যাল। ঠিক আছে? সাবপ্লট দিয়ে করতে পারো, ইন্ডিভিজুয়ালি করতে পারো, এখানে কিন্তু আমি সেটা বলি নাই। পিকচার কি আমারই হইতে হবে নাকি